9 তারিখে হাওড়া জেলার যে ইন্টারভিউ হলো প্রাইমারির, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে এসেছে। আজকের এই ভিডিওতে সেই সকল প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে অবশ্যই 3টে ডেমো থাকবে, 5 মিনিট 10 মিনিটের নয়, 2 মিনিটের ডেমো, যথা জোড় বিজোড় সংখ্যা, বিষমবাহু ত্রিভুজ এবং পাই। এই 3টে নির্দিষ্ট বিষয় নিয়ে টিচিং ডেমনস্ট্রেশন দেব, তার সঙ্গে এই প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করব। প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? বিধানচন্দ্র রায় মহাশয়কে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। ইনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। আপনারা যে কল্যাণী শহর, দুর্গাপুর শহর, বিধাননগর, এই যে নামগুলো শুনেছেন বা দেখেছেন বা সেই সমস্ত শহরে গিয়েছেন, এই সকল শহর কিন্তু এই বিধানচন্দ্র রায় তিনিই কিন্তু পরিকল্পনা করে এগুলোকে তৈরি করেছিলেন এবং তার আমল থেকেই আমাদের আধুনিক যে পশ্চিমবঙ্গ তার যাত্রা শুরু হয়েছিল, অর্থাৎ তার হাত ধরেই আমরা কিন্তু আজকের যে বর্তমান পশ্চিমবঙ্গকে পেয়েছি, সেটা কিন্তু তারই অবদান। তার জন্য কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়কে কিন্তু পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। তিনি একজন স্বনামধন্য একজন চিকিৎসক ছিলেন এবং তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের তিনি দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। বেশ, এরপরে রয়েছে যে সবুজ বিপ্লবের জনককে। সবুজ বিপ্লব মানে কি? নির্দিষ্ট একটি জমিতে উৎপাদনের পরিমাণটা কিন্তু একসময় খুব স্বল্প ছিল। তারপর যখন বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার হলো এবং বিভিন্ন সার, বিভিন্ন কীটনাশক থেকে শুরু করে উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বীজ, বিভিন্ন যন্ত্রপাতি যথা ট্র্যাক্টর ইত্যাদি, এই সমস্ত বিজ্ঞান নির্ভর যন্ত্রপাতিগুলো যখন আমাদের কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত হলো, তখন কিন্তু হেক্টর প্রতি উৎপাদনের পরিমাণটা অনেক বেড়ে গেল। এই যে নির্দিষ্ট বিষয়, তাকে কিন্তু সবুজ বিপ্লব বলা হচ্ছে। অর্থাৎ সবুজ মানে হচ্ছে গাছপালা বা কৃষিজ ফসল, সেখানে একটা বিপ্লব দেখা দিল, এটাই হচ্ছে সবুজ বিপ্লব। তো সেই সবুজ বিপ্লবের রূপকার হচ্ছেন এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন তিনি হচ্ছেন কিন্তু এই সবুজ বিপ্লবের জনক। বেশ, এরপরে আমরা আসি পরবর্তী 3 নম্বর প্রশ্নে। বর্ণ পরিচয় ও সহজ পাঠের প্রধান পার্থক্য কি? বর্ণ পরিচয় এবং সহজ পাঠের সব থেকে প্রধান পার্থক্য হচ্ছে যে বর্ণ পরিচয় লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় 1855 সালে এবং সহজ পাঠ লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় 1932 সালে। এটা হচ্ছে সব থেকে বড় পার্থক্য, যে বর্ণ পরিচয় লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আর সহজ পাঠ লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়। যেটা বর্ণ পরিচয় সেটা হচ্ছে গদ্য নির্ভর, বর্ণ পরিচয় অবশ্যই গদ্য নির্ভর এবং তার সঙ্গে সহজ পাঠ হচ্ছে কবিতা ও গদ্য নির্ভর। ঠিক আছে, বেশ। বর্ণ পরিচয় সেখানে কি রয়েছে, যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্ণ, কার এবং যুক্ত ব্যঞ্জন সম্বন্ধে শিশুদের ধারণা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে সাহিত্যের যে রস, সেই সাহিত্যের রস আস্বাদন করার পরিমাণটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বর্ণ পরিচয়ের মধ্যে কমিয়ে দিয়েছিলেন। তার থেকে আরো বেশি গুরুত্ব দিয়েছিলেন বিজ্ঞানসম্মতভাবে শিশুরা যাতে ভাষার প্রাথমিক পরিচয়টা জানতে পারে, ব্যাকরণের প্রাথমিক পরিচয় তাদের সঙ্গে ঘটে। তার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্ণ, কার এবং যুক্ত ব্যঞ্জনের ধারণা তিনি এই নির্দিষ্ট যে শিশু পাঠ্য তার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। অপরদিকে সহজ পাঠ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় যেটা লিখেছেন, সেখানে কি রয়েছে, ছন্দ রয়েছে, ছড়া রয়েছে এবং প্রাকৃতিক উপাদানের মাধ্যমে শিশুদের মধ্যে সাহিত্যের রসকে আস্বাদন করার একটা ব্যবস্থাপনা রয়েছে। অর্থাৎ এই বর্ণ পরিচয়, সহজ পাঠ দুটিই হচ্ছে শিশু পাঠ্য, কিন্তু আমরা বর্ণ পরিচয়ের থেকে সহজ পাঠের মধ্যে আরো বেশি সাহিত্যের রসকে পাই। একটা শিশু সে ভাষার সঙ্গে তার প্রাথমিক পরিচয় ঘটছে, সে ব্যাকরণ সম্বন্ধে ওয়াকিবহল হচ্ছে, সে বাংলা ভাষার গঠন সম্বন্ধে জানছে এবং তার সঙ্গে তার মধ্যে সাহিত্যের যে রস, সাহিত্যের যে স্বাদ, সেটাকেও সে আস্বাদন করতে পারছে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রধান পার্থক্য। আশা করি এটুকু হলেই আপনার আর কোনো সমস্যা হবে না। বেশ, এরপর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? তাহলে একটা ত্রিভুজ, যে ত্রিভুজের 3টে বাহু বিষম অর্থাৎ সমান নয়, তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। 3টি বাহুই যার অসমান। এরপরে বলা হচ্ছে দ্রবণ ও মিশ্রণের মধ্যে পার্থক্য কি? সব থেকে প্রধান পার্থক্য হচ্ছে যে মিশ্রণ মানে হচ্ছে ঝালমুড়ি আর দ্রবণ মানে হচ্ছে শরবত। অর্থাৎ আপনি ঝালমুড়ি খেলেন, দিয়ে ঝাল লাগলো, এবার আপনি একটু শরবত খেয়ে নিলেন, তাহলে আপনার শরীরের মধ্যে দ্রবণ এবং মিশ্রণ এই দুটোই কিন্তু গেল। জাস্ট এই নির্দিষ্ট বিষয়টাকে মাথায় রাখলে আপনার দ্রবণ এবং মিশ্রণের মধ্যেকার পার্থক্যটা বুঝতে সুবিধা হবে। আসুন প্রথমে মিশ্রণ কাকে বলে। তাহলে যে কোনো অনুপাতে মিশে নিজ নিজ ধর্ম যখন বজায় রাখে তখন তাকে মিশ্রণ বলা হয়। আপনি মুড়ি নিলেন এবং লঙ্কা নিলেন,
তাকে মেশালেন, মুড়ির বৈশিষ্ট্য বজায় রাখলো, লঙ্কার বৈশিষ্ট্য বজায় রাখলো। সেটাই হচ্ছে মিশ্রণ, যাকে আপনি যে কোনো সময় খুব সহজেই কিন্তু আলাদা করে দিতে পারেন। অপরপক্ষে দ্রবণ মানে হচ্ছে শরবত, অর্থাৎ একক অবস্থায় পরিণত হলো। এই যে জল এবং চিনি আপনি যখন মিশিয়ে দিলেন, তখন জল তার নিজস্ব ধর্ম, চিনি তার নিজস্ব ধর্ম, সেই দুটো মিলেমিশে একাকার হয়ে গিয়ে নতুন একটা ধর্মের জন্ম দিল। এটাকেই বলা হচ্ছে দ্রবণ, যেমন একক অবস্থায় পরিণত হয়। তাহলে মিশ্রণ হচ্ছে সেটা যেখানে নির্দিষ্ট অনুপাতে আপনি সেগুলোকে মিশিয়ে দিলেন এবং সেই মিশ্রণের মধ্যেকার যে বস্তুগুলো রয়েছে সেগুলো নিজের নিজের ধর্মকে পালন করতে পারলো বা নিজের নিজের ধর্মকে বজায় রাখতে পারলো। আর দ্রবণ হচ্ছে যখন সেই পদার্থগুলি বা সেই যা কিছু আপনি মিশ্রণে মেশালেন সেগুলো যখন একাত্ম হয়ে গেল, একটা নির্দিষ্ট একক অবস্থায় পরিণত হলো, তাকে বলা হচ্ছে দ্রবণ। তাহলে দ্রবণ এবং মিশ্রণের মধ্যে এই যে একটা সাধারণ পার্থক্য বললাম। দ্বিতীয় হচ্ছে যে মিশ্রণ হচ্ছে সম ও অসম সত্ত্ব, অর্থাৎ মিশ্রণ সেটা সমসত্ত্বও হতে পারে, অসমসত্ত্বও হতে পারে, কিন্তু দ্রবণ সেটা সবসময় সমসত্ত্ব হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি যখন চিনি এবং জলকে মিশিয়ে দিলেন, নাড়িয়ে দিলেন, তাহলে সেই মগের যেখান থেকেই আপনি জল নিয়ে সেই শরবত নিয়ে খান না কেন, সব জায়গার একই স্বাদ পাবেন। সে সব সময় কিন্তু সমসত্ব অবস্থায় থাকবে, অর্থাৎ সব জায়গায় সমসত্ব, সমধর্মকে বজায় রেখে চলবে। কিন্তু মিশ্রণের ক্ষেত্রে সেটা সমসত্বও হতে পারে, অসমসত্বও হতে পারে। আমরা যখন মুড়ি খাই তখন মুড়িতে দেখবেন অনেক সময় বালি মিশে থাকে, তাই না? তাহলে উপরকার মুড়িগুলো যখন খাই তখন দেখবেন যে দাঁতে বালি লাগে না, কিন্তু যখন মুড়ি খেতে খেতে শেষের দিকে চলে যায় তখন নিচেকার মুড়িগুলো যখন খাই তখন দেখবেন মুখের মধ্যে বালি চলে আসে, ফেলে দিতে হয়। তাহলে এখানেই কিন্তু একটা অসমসত্ব অবস্থার আমরা পরিচয় পেলাম মুড়ি বালির মধ্যে, আর দ্রবণের মধ্যে, শরবতের মধ্যে আমরা কিন্তু সমসত্ব একটা অবস্থার বর্ণনা পেলাম। আবারও বলছি, এগুলো খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম, একদম বিজ্ঞানের গভীরে গিয়ে আলোচনা করছি এমনটা না। যারা আর্টসের স্টুডেন্ট, যারা এগুলোকে দীর্ঘদিন পড়েননি, তাদের ক্ষেত্রে যদি ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হয় যাতে আপনি খুব সহজে উত্তর দিতে পারেন, তাই এই আলোচনাটা করছি। বিজ্ঞানের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের সঙ্গে আমার এই কথাগুলো সবটা নাও মিলতে পারে। বেশ, এবারে বর্গক্ষেত্র আপনারা জানেন সেটা হচ্ছে 2D। একে যদি 3D করে দেওয়া হয় তাহলে আমরা যেটা পাবো তার নাম কি? তার নাম হচ্ছে ঘনক। ঠিক আছে, তাহলে একটু ঘনকটাকে আলোচনা করে নিই। এই দেখুন, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, ধরে নিন এটা একটা বর্গক্ষেত্র, তাহলে এর কিন্তু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এর কিন্তু কোনো উচ্চতা নেই। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, যদিও দৈর্ঘ্য প্রস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রে একই হয়। তো যাই হোক, আপনারা ধরে নিন যেটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু কোনো উচ্চতা নেই। কিন্তু আমরা যদি এটাকে একটা ঘনক এঁকে দিই, এটাকে যদি এঁকে দিই, তাহলে দেখুন এখন কি হলো, এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আছে। তাহলে এই যে 2D মানে হচ্ছে আমি এটাকে আঁকলাম, এটা হচ্ছে 2D। আর 3D মানে হচ্ছে আমরা যখন এর সঙ্গে এমন করে ছবিটা আঁকলাম যেখানে আমি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেকে দেখাতে পারবো, তখন সেটা 3D হয়ে গেল। অর্থাৎ 2D মানে হচ্ছে যার মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, উচ্চতা নাই, এবং 3D মানে হচ্ছে যার মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। যেমন একটা সহজ উদাহরণ, যদি আপনাকে এই প্রান্তটা দেখাই তাহলে এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা নাই। কিন্তু যদি এটাকে দেখাই তাহলে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তার সঙ্গে কিন্তু উচ্চতাও আছে। তাহলে একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D। তাহলে এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের যে 3D সেটা আমরা যদি করি তাকে আমরা ঘনক পাবো। বেশ, এরপরে 7 নম্বরে রয়েছে সুকুমার রায়, সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয়। এই তিনজনের মধ্যে সম্পর্ক কি রয়েছে? তাহলে সবার আগে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয়, তার ছেলে হচ্ছে সুকুমার রায় এবং তার ছেলে হচ্ছে সত্যজিৎ রায়। এই তিনজনই মহান নমস্য ব্যক্তি। সাহিত্য ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রেখে গেছেন এবং এটা সিলেবাসের বাইরের কোনো বিষয় নয়। আপনারা যদি ক্লাস 4-এর যে আমাদের পরিবেশ, সেখানে যদি বংশতালিকার যে পাঠ্যাংশটি রয়েছে সেখানে যদি চোখ রাখেন তাহলে দেখতে পাবেন যে সুকুমার রায়, সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মধ্যেকার সম্পর্ক দিয়ে বংশতালিকার বিষয়বস্তুটা শিশুদেরকে বোঝানো হয়েছে। তাহলে সবার আগে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয়, তিনি হচ্ছেন সবার বড়। তার ছেলে হচ্ছে সুকুমার রায় এবং তার ছেলে হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয় সকলকে আপনারা চেনেন, আলাদা করে বলার কিছু নেই। বেশ, এবারে হচ্ছে আপেল রাজ্য কাকে বলে? দেখুন, আপেল রাজ্য হিসাবে আমিও প্রথমে ভেবেছিলাম হয়তো যে জম্মু কাশ্মীর হতে পারে, কিন্তু পরে ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে না, আপেল রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ। কেন না, ভারতবর্ষে মোট যত আপেল উৎপাদিত হয় তার প্রায় 80% হিমাচল প্রদেশ থেকে হয়। তাই হিমাচল প্রদেশকে কিন্তু আপেল নগরী, আপেল রাজ্য বলা হয়। আর জম্মু কাশ্মীর থেকে ভারতবর্ষের যে উৎপাদিত আপেল তার 70.5 এই পার্সেন্টেজটা কিন্তু জম্মু কাশ্মীর থেকে পাওয়া যায়, আর হিমাচল প্রদেশ থেকে প্রায় 80% আপেল কিন্তু পাওয়া যায়। তার জন্য আপেল রাজ্য বলতে হিমাচল প্রদেশকে বোঝায়, জম্মু কাশ্মীরকে নয় বলেই আমি গুগলে দেখলাম।
বেশ, এরপরে রয়েছে যে ইন্ডিয়ান বার্ডম্যানকে, ইন্ডিয়ান বার্ডম্যান হচ্ছে ডক্টর সেলিম আলী। এই নামটা আপনাদের কাছে আজ নতুন কিছু নয়, কারণ এই যে নাম ডক্টর সেলিম আলী, এই নামটা আপনারা আমাদের পরিবেশ বইয়ের যে পাখিদেরকে নিয়ে যা কিছু পাঠ্যাংশ ছিল, টেট পরীক্ষা দেওয়ার সময় পাখিদেরকে কেন্দ্র করে যা কিছু পড়েছিলেন, সেখানে কিন্তু আমরা এই যে ডক্টর সেলিম আলী এই নামটা কিন্তু বারবার পড়েছি। তাহলে ইন্ডিয়ান বার্ডম্যান হচ্ছেন ডক্টর সেলিম আলী। বেশ, এরপরে নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখা হচ্ছে যে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে রেখা, যেটা পৃথিবীর মাঝখান দিয়ে গেছে, সেটাই হচ্ছে নিরক্ষরেখা। যেমন ধরুন এটা হচ্ছে একটা পৃথিবী, এই পৃথিবীর এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, তাহলে এটা কি বলা হয়েছে? নিরক্ষরেখা হচ্ছে পূর্ব পশ্চিমে। তাহলে এইরকম করে গেছে যে রেখাটি, এবং যে রেখাটি পৃথিবীকে দেখুন দুটো খণ্ডে ভাগ করতে পারলো, একটা হচ্ছে উত্তর খণ্ড, একটা হচ্ছে দক্ষিণ খণ্ড। তাহলে নিরক্ষরেখা হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি রেখা, যেটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে সমান ভাগে ভাগ করেছে, এবং এটা পৃথিবীর মাঝখান দিয়ে বিস্তৃত। এর মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এই নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুব রেখা। বিষুব অর্থাৎ যেটা দুদিকটা সমান ভাগে ভাগ করে দিচ্ছে, এবং এই অঞ্চলে সবসময় পৃথিবীর দিনরাত্রির যে পরিমাণ সময়ের অনুপাত, সেটা কিন্তু সমান হয়। তো এটাকেই বলা হচ্ছে কিন্তু নিরক্ষরেখা। বেশ, এবারে আমরা চলে যাই যে পাই। পাই জিনিসটা কি? পাই মানে আপনারা জানেন যে পায়ের মান হচ্ছে 22/7। এখন এই যে 22/7 সেটা কেমন করে এলো? তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত, সেই বৃত্তের এটা হচ্ছে কিন্তু পরিধি, আর এটা হচ্ছে কিন্তু ব্যাস। আপনারা সকলেই জানেন এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে ব্যাস। তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত, যে বৃত্তের এই পরিধিটা যদি 22 একক হয়, তাহলে এর ব্যাসটা হবে কিন্তু 7 একক। অর্থাৎ পাই মানে হচ্ছে সেটা কিন্তু বৃত্তের, পাই মানে হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 22/7। এবারে 22কে 7 দিয়ে কিন্তু ভাগ করা যায় না, তাই সেটা কিন্তু একটা ভগ্নাংশ আকারেই রয়েছে। যদি আমরা এই 22/7কে যদি ভাগ করি, তাহলে সেখানে 3.416 এই মানটা কিন্তু পাবো প্রায়, অর্থাৎ এটা ভাগে মিলবে না। তাহলে পাই জিনিসটা কি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। একটা বৃত্ত, সেই বৃত্তের এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে তার ব্যাস। তাহলে 22/7 মানে হচ্ছে এই যে পরিধি, সেটা হচ্ছে 22 যদি হয়, তাহলে ব্যাসটা কিন্তু 7 হবে। এটাই হচ্ছে, এটাকেই কিন্তু পাই বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে পাই মানে হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের যে অনুপাত, সেটাকেই কিন্তু বলা হচ্ছে পাই 22/7। এরপরে বলা হচ্ছে রেখাংশ কাকে বলে? তাহলে রেখাংশ হচ্ছে দুটো বিন্দু, সেই দুটো বিন্দুকে যখন একটি রেখা দ্বারা যুক্ত করে দেওয়া হলো, সেটাই হচ্ছে রেখাংশ। তাহলে আপনি ভাবছেন রেখা আর রেখাংশের মধ্যে পার্থক্য কি? দেখুন, রেখা এর যে পরিমাপ, সেই পরিমাপটা কিন্তু হচ্ছে নির্দিষ্ট, তাই না? এটা হচ্ছে রেখাংশ। তাহলে এটা যদি রেখা হতো, তাকে আমি এদিকেও বাড়াতে পারতাম, এদিকেও বাড়াতে পারতাম, তাহলে পৃথিবী শেষ হয়ে যেত, কিন্তু এই রেখাটা কিন্তু শেষ হতো না। যত খুশি আপনি টানতে পারেন, রেখা তত বড় হয়ে যাবে। কিন্তু রেখাংশ মানে হচ্ছে যে রেখার একটি নির্দিষ্ট অংশ। তাহলে আমি ধরে নিই যে এটা হচ্ছে একটা রেখা, এটা একটা রেখা, তাহলে এখান থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত এটা কিন্তু হচ্ছে একটা রেখাংশ। তাহলে রেখাংশ কি? একটি রেখার সীমাবদ্ধ অংশ। তাহলে এটা হচ্ছে একটা রেখা, যেটা কোনোদিন শেষ হবে না, যত বড় টানতে পারেন। সেখানে নির্দিষ্ট দুটো বিন্দুকে ধরে নিলাম, একটা সীমাবদ্ধ অংশকে ধরে নিলাম, যার নির্দিষ্ট পরিমাপ আছে। তাহলে রেখার কিন্তু নির্দিষ্ট পরিমাপ করা সম্ভব নয়, কিন্তু রেখাংশের নির্দিষ্ট একটা পরিমাপ আছে। এর সীমাবদ্ধ অংশ রেখাংশ বলা হয়। দুটি প্রান্তবিন্দু আছে আর এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তাহলে দেখুন, এটা যদি রেখাংশ হয়, এর কিন্তু দুটি প্রান্তবিন্দু আছে এবং নির্দিষ্ট এর দৈর্ঘ্য আছে। আমি স্কেল দিয়ে মাপলাম, দেখা গেল এটা হয়তো 7 সেন্টিমিটার হলো কি 10 সেন্টিমিটার হলো। এটা যদি রেখা হতো, তাহলে রেখা তার উত্তরে দক্ষিণে তাকে যত খুশি বৃদ্ধি করা যায়, তার কোনো শেষ নাই। পৃথিবী শেষ হয়ে যাবে, তবু রেখা কিন্তু শেষ হবে না। তাহলে রেখা এবং রেখাংশের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। রেখাংশ মানে হচ্ছে সেটা রেখার একটা অংশ, যার নির্দিষ্ট পরিমাপ রয়েছে, আর রেখার কোনো নির্দিষ্ট পরিমাপ নাই। বেশ, এরপরে রয়েছে যে ডেমো, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। দেখুন, আমি খুব কথা বেশি বলবো না, আমি জাস্ট সরাসরি ডেমোতে চলে যাবো, যাতে আপনাদের সময়টা কিছুটা সাশ্রয় হয়। তাহলে আসুন আমরা শুরু করি। আচ্ছা, তোমরা যখন বাজারে যাও, তখন গিয়ে কি বলো যে আমাকে একটা মাত্র জুতো দিতে? না, বলো না তো। তোমরা কি বলো? তোমরা বলো যে 1 জোড়া জুতো দিতে। যেই বলে 1 জোড়া জুতো দিতে, দোকানদার অমনি তোমাকে কি করেন? এইরকম 1 জোড়া জুতো দিয়ে দেন, তাই না? তাহলে 1 জোড়া মানে কত বলো তো? 1 জোড়া মানে হচ্ছে কিন্তু 2। বেশ, তাহলে এই দেখো 2, এই 2কে আমরা কিন্তু 1 জোড়া বলতে পারি। এবারে তোমরা 1 জোড়া না বলে একে কি বলবে? একে বলবে জোড়। ঠিক আছে, তাহলে দেখো, যেখানে 2 আছে সেখানে কিন্তু আমরা জোড় এই শব্দটাকে প্রয়োগ করতে পারি। তাহলে দেখো তো, এই যে 10, এই 10-এর মধ্যে কতগুলো
কতগুলো 2 আছে তোমরা বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, একদম বলতে পারবে, তাই না? তাহলে 2 4 6 8 10, 5টা আছে। বেশ, তাহলে দেখো এই 10 সংখ্যাটা হচ্ছে কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে জোড় সংখ্যা বোঝার একটা সহজ উপায় হচ্ছে তোমরা সেই সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও, দিয়ে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে সেটা হয়ে যাবে জোড় সংখ্যা। যেমন ধরো আমরা যদি 10কে ভাগ করি 5 দিয়ে 10, দেখো তাহলে কিন্তু এই 2 দিয়ে ভাগ করলে 10 মিলে গেল, কোনো ভাগশেষ থাকলো না, এটা হচ্ছে কিন্তু জোড় সংখ্যা। এবারে এমন কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করে মিলে না, যেমন ধরো আমরা যদি লিখে দিই 11, তাহলে সেটা কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করলে 5 2 10 হয়ে যায়, 1 অবশিষ্ট থেকে যায়, এটা মেলে না, তার জন্য একে কিন্তু বলা হবে বিজোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা বলতে তোমরা কি বুঝলে? জোড় সংখ্যা মানে হচ্ছে সেই সংখ্যাগুলোই যেগুলো 2 দিয়ে ভাগ করে মিলে যায়, আর বিজোড় সংখ্যা মানে হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলো 2 দিয়ে ভাগ করে মেলে না, তাই না? বেশ, এবার দেখো একটা মজা, আমরা এই যে 10 লিখলাম তার সঙ্গে যদি 1 যোগ করে দিই, দেখো 11 পেয়ে গেলাম। আচ্ছা বলো তো 11 কি? 11 হচ্ছে কিন্তু একটা বিজোড় সংখ্যা, তাই না? বেশ, এবার দেখো 11 লিখলাম, তার সঙ্গে কিন্তু 1 যোগ করে দিলাম, পেয়ে গেলাম 12। আচ্ছা দেখো তো 12 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 12 হচ্ছে কিন্তু জোড় সংখ্যা। তাহলে দেখো আমরা জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে বিজোড় সংখ্যা পেয়ে যাচ্ছি, আবার বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা পেয়ে যাচ্ছি, তাই না? বেশ, এবারে এই যে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা সেটা চেনার কিন্তু একটা সহজ উপায় আছে। যখনই তোমরা কোনো সংখ্যা দেখবে 535, সবসময় তার এককের অঙ্কটিকে ধরে নেবে। এককের অঙ্ক যদি 0 2 4 6 অথবা 8 হয়, তাহলে জানবে সেই সংখ্যাটি হচ্ছে অবশ্যই জোড় সংখ্যা, ঠিক আছে? বেশ, তাহলে এই যে 535 আমি লিখেছিলাম, বলো তো এই 535 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? দেখো এর কিন্তু এককের অঙ্কে কত আছে? এককের অঙ্কে কিন্তু 5 আছে, তাহলে এখানে কিন্তু 0 2 4 6 8 এর মধ্যে কিছু নাই, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু বিজোড় সংখ্যা। ঠিক একই রকম ভাবে বাকি যে সংখ্যাগুলো থাকলো সেইগুলো যদি এককের অঙ্কে থাকে, তাহলে তো জানবে যে সেই সংখ্যাটি কিন্তু বিজোড় সংখ্যা। আশা করি তাহলে তোমরা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা সম্বন্ধে সবাই জেনে গেলে। বেশ, এবার তাহলে বলো তো বিজোড় সংখ্যা কোন একটি অঙ্ক বিজোড় কিনা সেটা তোমরা কি করে বুঝবে? হ্যাঁ ঠিক বলেছো, সেই সংখ্যাটি যদি 2 দ্বারা ভাগ করে মিলে যায় তাহলে তোমরা জানবে সেটা জোড়, আর যদি না মেলে তাহলে জানবে কিন্তু বিজোড়। বেশ, তাহলে দেখুন টিচিং সেশন হয়ে গেল, আশা করি 2-3 মিনিটের মধ্যে হয়ে গেছে, এর মধ্যে কোনো এডিট নাই, কোনো কিচ্ছু নাই, একটানা পড়িয়ে দিয়েছি। বেশ, এরপর বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। বেশ, এবারে আমি ক্লাসে ঢুকলাম, ক্লাসে ঢুকে বললাম আচ্ছা এই যে আমি একটি ত্রিভুজকে আঁকলাম, বলো তো এর মধ্যে কতগুলো দাগ রয়েছে? হ্যাঁ 3টে দাগ রয়েছে, তাই না? তাহলে আমরা জানলাম যে একটা ত্রিভুজ সেটা কিন্তু 3টে বাহু দ্বারা তৈরি হয়, তাই না? এবার দেখো আমি একটা ত্রিভুজ আঁকলাম, সেখানে 3টে দাগকেই সমান করে এঁকে দিলাম, তাই না? এবারে দেখো এমন একটা ত্রিভুজ আঁকলাম যার 2টো দাগ কিন্তু সমান আর একটা দাগ কিন্তু অসমান, এরকম হতেই পারে। বেশ, এবারে আমি আরো একটা ত্রিভুজ আঁকলাম যার মধ্যে একটা দাগও কিন্তু সমান নয়, তাহলে দেখো এই দাগগুলো সমান কি অসমান তার ভিত্তিতে আমরা কিন্তু ত্রিভুজকে 3 রকম করে আঁকতে পারছি, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে বাহু ভেদে ত্রিভুজ। কি বলবো? বাহু ভেদে ত্রিভুজ। এবার তোমরা বলো তো বাহু ভেদে ত্রিভুজকে আমরা কত রকম করে আঁকতে পারলাম? দেখো 3 রকম করে আঁকতে পারলাম, তাই না? তাহলে যে ত্রিভুজের সমস্ত বাহুগুলো সমান তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 2টো বাহু সমান তাকে আমরা কি বলবো? কে বলতে পারবে? তাহলে আমরা বলবো সমদ্বিবাহু। দ্বি মানে হচ্ছে 2টো, তাহলে যে ত্রিভুজের 2টো বাহু সমান আমরা তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষম মানে যার একটাও সমান না, তাহলে যে ত্রিভুজের একটা বাহুও অন্য বাহুর সঙ্গে মিলছে না, সমান নয়, তাকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ। আশা করি সবাই বুঝে গেছো। বেশ, তাহলে এবার বলো তো যে বাহু ভেদে আমরা ত্রিভুজকে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা কি কি? হ্যাঁ বলো, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। বাহ, খুব ভালো বলেছো। বেশ, এইবার দেখো তো এই ছবিটা তোমরা দেখে বুঝতে পারো কিনা যে এই যে ছবিটি রয়েছে ত্রিভুজের, তাকে আমরা কোন ত্রিভুজ বলতে পারি? হ্যাঁ এই দেখো এই দাগটা সমান, আর এইটা হচ্ছে এই দুটোর থেকে ছোট, তাই না? তাহলে একে আমরা কি বলতে পারি? একে কিন্তু আমরা বলো সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। বাহ, খুব ভালো বলেছো। বেশ, সকলে নিজের জায়গায় চুপটি করে বসো, পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। বেশ, তাহলে দেখুন এই যে বিষমবাহু ত্রিভুজ 2 মিনিটের মধ্যে হয়ে গেল। এবারে আসুন পাই দেখি, আমরা ছেলেদেরকে বোঝাতে পারি না 2 মিনিটের মধ্যে? একদম বোঝাতে পারবো। আচ্ছা দেখো তো আমি এখানে যে জ্যামিতিক চিত্রটা এঁকেছি তার নাম কি কে বলতে পারবে? হ্যাঁ ঠিক বলেছো, এর নাম হচ্ছে কিন্তু বৃত্ত। আচ্ছা বলো তো বৃত্তের এই অংশটার নাম কি? বৃত্তের এই অংশের নাম কিন্তু পরিধি, আমি আগের দিন বলে দিয়েছিলাম। আচ্ছা বেশ, এর মাঝে যে বিন্দুটি রয়েছে তাকে ভেদ করে এই যে রেখাটিকে আমরা টাঙলাম, তার নাম কি কে বলতে পারবে? হ্যাঁ তার নাম হচ্ছে কিন্তু ব্যাস। বেশ, এইবার তোমরা যদি এই বাইরের এটাকে মেপে দেখো তাহলে দেখবে এটা যদি 22 হয়, এটা যদি 22 হয় তাহলে এটাকে যখন মেপে দেখবে তখন দেখতে পাবে যে এর যে মান সেটা কিন্তু হবে অবশ্যই 7। কত বললাম? অবশ্যই 7 হবে, তাই না? বেশ, তাহলে দেখো আমরা কিন্তু এখানে এই দুটো দাগের কথা বলছি, একটা হচ্ছে
এই দাগটা যেটা দিয়ে বৃত্তটা তৈরি হয়েছে, আর একটা দাগ হচ্ছে সেটা এর মাঝে যে কেন্দ্রবিন্দু রয়েছে তাকে স্পর্শ করে অপর দিকে চলে গেছে এই দাগটা। তোমরা জানো দুটো দাগ কি, একটা দাগ হচ্ছে বৃত্তের পরিধি আর একটা দাগ হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে পরিধি যদি 22 হয়, ব্যাস কিন্তু হবে 7, তাই না? তাহলে এটাই হচ্ছে কিন্তু বৃত্তের পরিধি এবং ব্যাসের মধ্যেকার যে অনুপাত সেটা হচ্ছে 22:7। তাহলে এই 22:7 একে আমরা যদি 22-এর 7 এরকম করে লিখে দিই, তাহলে এই যে সংখ্যাটা বা এই যে ভগ্নাংশটা আমরা এখানে পেলাম একে কিন্তু বলা হয় পাই। একে কি বলা হয়? পাই। হ্যাঁ, আমরা পরবর্তীতে দেখব যে এই যে বৃত্ত, সেই বৃত্তের ক্ষেত্রফল বা আরো অন্যান্য অনেক কাজে কিন্তু এই 22-এর 7 এই যে নির্দিষ্ট ভগ্নাংশটি, সেই ভগ্নাংশটি আমাদের কাজে লাগবে। তাহলে তখন যখনই তোমাদের বলবো যে তোমরা এখানটা পাই লেখো, তোমরা জানবে তোমাদের কি লিখতে হবে। তোমাদের লিখতে হবে যে 22/7, এবং 22/7 তোমরা যখন লিখবে তখনই তোমরা জানবে এটা কি লিখলে। হ্যাঁ, এটা কিন্তু বৃত্তের যে পরিধি এবং যে ব্যাস তার মধ্যেকার অনুপাতটাকে লিখলে। আশা করি তাহলে পরিধি এবং ব্যাস থেকে কি করে পাই এই নির্দিষ্ট বিষয়টি তৈরি হচ্ছে তোমরা সকলে বুঝে গেলে। বেশ, সকলে নিজের জায়গায় চুপটি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। ব্যাস, তাহলে দেখুন এই যে পাই কোথায় গেল, এই যে পাই, হ্যাঁ, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22-এর 7। তাহলে এটাকে কিন্তু আমরা একটা নির্দিষ্ট, যদিও প্রাইমারির মধ্যে এটা আসে না, তবুও যদি কোনো একজন ইন্টারভিউয়ার আমাকে বলেন যে বৃত্তের পাই বলতে আপনি কি বোঝেন, আমি বলবো বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের বৃত্তের পরিধি এবং ব্যাসের যে অনুপাত সেটাই হচ্ছে পাই। এবার বললো যে আপনি এক কাজ করুন তো, শিশুদেরকে বোঝান তো যে বৃত্তের এই 22-এর 7 পাই মানেটা কি। তো আমি এই টিচিং ডেমোটা দিয়ে দিলে আশা করি খুব একটা সমস্যা কিছু হবে না। বেশ, তাহলে যে টিচিং ডেমোগুলো দেখলেন সেগুলো কিন্তু সবটাই 2 থেকে 2.5 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। আর নির্দিষ্ট যে প্রশ্নগুলি আমাদের যে ইন্টারভিউয়ে আমাদের সামনে এসেছিল সেগুলোকে নিয়ে অবশ্যই আলোচনা করলাম। আশা করি আজকের এই ভিডিওটা এতটুকু হলেও আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে, যদি মনে হয় যে এই চ্যানেলটা আপনার জন্য উপকারী, আপনাকে কিছুটা হলেও ইন্টারভিউ সাহায্য করতে পারছে, তাহলে অবশ্যই এই নন্দী একাডেমি চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে অবশ্যই বিদায় দিন।